প্রতিটা ম্যাচ, প্রতিটা মুহূর্ত, জয়ের উল্লাস আর হারের নীরবতা, মাঠের খেলা, টেবিলের খেলা, আবেগ, অ্যাকশন আর বিশ্লেষণ। খেলা যেমন, খবর তেমন, গরমাগরম। ওয়েলকাম টু স্টার প্লে। সঙ্গে আছি আমি তৌহিদুল ইসলাম। শুনছিলেন শিরোনাম, এবারে জানাবো বিস্তারিত। শুরুতেই ঢাকা টেস্টের খবর। সিরিজের প্রথম টেস্টে পাকিস্তানের বিপক্ষে টস হেরে ব্যাট করছে বাংলাদেশ। শেষ খবরে টাইগারদের সংগ্রহ 2 উইকেটে 121 রান। মিরপুর হোম অফ ক্রিকেটে শুরুটা দেখে শুনেই করেন 2 ওপেনার সাদমান ও মাহমুদুল জয়। ইনিংসের পঞ্চম ওভারে আফ্রিদির বলে স্লিপে ক্যাচ দিয়ে জীবন পান জয়, তবে এরপরও ইনিংস লম্বা করতে পারেননি এই ওপেনার। সেই আফ্রিদির সুইংয়েই রিজওয়ানের হাতে ক্যাচ দিয়ে মাত্র 8 রানে প্যাভিলিয়নের পথ ধরেন জয়। ভালো শুরুর ইঙ্গিত দিয়েও ইনিংস বড় করতে পারেননি সাদমানও, তবে 13 রানে কাটা পড়ে তার উইকেট। দ্বিতীয় উইকেট জুটিতে ম্যাচের হাল ধরেন মমিনুল শান্ত। তাদের ব্যাটে ভর করে 2 উইকেটে 101 রান তুলে প্রথম সেশন শেষ করে টাইগাররা। দ্বিতীয় সেশনের শুরুতেই টেস্ট ক্যারিয়ারের ষষ্ঠ 50 তুলে নিয়েছেন অধিনায়ক শান্ত। 6 মাস আগে সবশেষ খেলেছেন জাতীয় দলে। মাঝে স্বপ্নের মতো গেছে বিপিএলটা, তবুও গলাতে পারেননি নির্বাচকদের কঠিন মন। এরপর হঠাৎ করেই টেনিস এলবো ইনজুরি, পেস বিপ্লবের ভিড়ে বর্তমান সময়ে হাসান মাহমুদের ফেরার পথটা এখন বেশ কঠিন। তবে হাসান নেভার গিভ আপ। কঠিন রেই বাসতে চান ভালো, ডিপিএলে পারফর্ম করে রেখে সেরে রাখতে চান নিজের কাজটা। কথা চলছে ইংল্যান্ডের কাউন্টি ক্রিকেটে খেলার ব্যাপারেও। বাকিটা মাহবুব রিমনের রিপোর্টে। Alright, he's Hassan Mahmood, one of our pace. खेले हैं हाँ आई नो क्या हुआ सुना इसका टेनिस एल्बो। अच्छा नेक्स्ट सीरीज चलो और अब ठीक है একই বৃন্তে দাঁড়িয়ে অথচ ভিন্ন গল্প বাবর আজম আর হাসান মাহমুদের। একজন ইনজুরিতে নেই জাতীয় দলের রাডারে, অন্যজন হাঁটুর চোটে ছিটকে গেছেন ঢাকা টেস্ট থেকে। তবে স্টার প্লের ইন্টারভিউ চলাকালীন হাসান থেমে যান বাবরকে দেখে। দুজনার প্রতি দুজনার সৌহার্দ্য, সম্মান ফুটে ওঠে ক্যামেরায়। পাকিস্তান যে টেস্ট সিরিজ ছিল, ওদের সাথে আমরা সিরিজ জিতেছি, তো ওই স্মৃতিটা আসলে মনে আছে ওর, এই জন্য আসে এখন দেখা হলো, হাই হ্যালো করলো। হাসান মাহমুদ 65 আন্তর্জাতিক ম্যাচে 97 উইকেট। তবে টেনিস এলবো ইনজুরিতে খেলছেন না ডিপিএলেও। মাঝে দুর্দান্ত ফর্মে ছিলেন বিপিএলে 10 ম্যাচে 16 উইকেট নিয়ে নোয়াখালীর টপ পারফর্মার। তবুও ডাক পাননি জাতীয় দলে, আলাদা করে বললে রঙিন পোশাকে। কোনো সিরিজ যদি ডাক না পাই, ওই ক্ষেত্রে ওরকম চিন্তা থাকে না যে আসলে কেন বাদ পড়েছি বা কী আসলে, সেগুলো নিয়ে আলোচনা করি না। বাট আমি আমার পারফরমেন্স নিয়ে চিন্তা করি যে আসলে কোথায় ঘাটতি ছিল, আর সেটা নিয়ে কাজ করার চেষ্টা করি প্র্যাকটিসে। যেহেতু বিপিএলটা খুব ভালো গেছে, তো ভেবেছিলাম যে T20 অথবা কোথাও একটা থাকবো ওডিআইতে, বাট আনফর্চুনেটলি ইনজুরির কারণে আর কি আপাতত টিমের বাইরে। হোপফুলি আবার কামব্যাক করবো। এত প্রশংসা, এত আয়োজন, তবুও সব থেকেও হাসান যেন নিঃসঙ্গ শেরপা। মুখে না বললেও চোখের ভাষা বোঝা যায় স্পষ্ট। হাসান অবশ্য ওসব নিয়ে ভাবেন না, লক্ষ্য তার জাতীয় দলে ফেরা। নিজের মতো কাজ করে যাই আর প্রসেসটা ফলো করি, ইনস্ট্রাকশন ফলো করি, এইগুলো আর কি আমার কাজ। আমার অত সবার সাথে অত কথা বলা হয় না, বাট নিজে নিজে যেটা প্রসেস দেওয়া হয়, যে কাজ দেওয়া হয়, সেটাই ফলো আপ করি সবসময়। বাংলাদেশ দলের সাবেক হেড কোচ রাসেল ডমিঙ্গো, তিনি যখন একবার তার একটা ইন্টারভিউ করছিলাম আমি, তিনি আমাকে বলেছিলেন যে হাসান মাহমুদের থ্রোটা এটা আসলে গড গিফটেড, ন্যাচারাল এবং খুবই রেয়ার বলেছিলেন তিনি, এবং বলছিলেন যে বয়স যত বাড়বে এটা হয়তো সে চাইলেও আর করতে পারবে না ডেলিভারি। খুবই রেয়ার, বাট বলছিল এটা ধরে রাখতে যতটুকু, এটাই তোমার বোলিংয়ের আসলে মেইন অংশ, তো এটা ধরে রাখতে পারলে তুমি অনেক দূরে আগে যেতে পারবে। চলতি মৌসুমে ইংল্যান্ডের কাউন্টি ক্রিকেটে দেখা যেতে পারে হাসান মাহমুদকে। তার আগে ঢাকা প্রিমিয়ার লিগে লেজেন্ডস অফ রূপগঞ্জের হয়ে খেলতে চান অন্তত 6টা ম্যাচ। মাহবুব রিমন, স্টার প্লে। বিপিএল এর ফিক্সিং কাণ্ডে ক্রিকেটার অমিত মজুমদার সহ 4 কর্মকর্তাকে সাময়িক নিষিদ্ধ করেছে বিসিবি। অভিযোগের জবাব দিতে তাদের 14 দিন সময় দিয়েছে বোর্ড। আর আগের আসরে ফিক্সিংয়ে জড়িত থাকার প্রমাণ পাওয়া এক্সক্লুসিভ পার্সন পলিসির আওতায় চূড়ান্ত নিষিদ্ধ হয়েছেন সামিনুর রহমান। তবে 11তম আসরে রেড ফ্ল্যাগ থাকা ক্রিকেটার কিংবা কর্মকর্তার বিষয়ে আপাতত কোনো সিদ্ধান্ত নেয়নি তামিম ইকবালের বোর্ড। ঝড়ের পূর্বাভাস পাওয়া গিয়েছিল আগেই বিপিএল এর ফিক্সিং ইস্যুতে। বিসিবি বস তামিম ইকবালের প্রেসমিটেই গুঞ্জন ছিল। জানার অপেক্ষা কারা কারা নিষিদ্ধ হচ্ছেন এই ফিক্সিং কাণ্ডে। গেল বিপিএল এর রেড ফ্ল্যাগে থাকা ক্রিকেটার কিংবা কর্মকর্তা সবাই কি থাকছেন এই তালিকায়? তামিম ইকবালের প্রেসমিটে অবশ্য সে উত্তর মেলেনি। সন্ধ্যা নাগাদ মেইল আর হোয়াটসঅ্যাপ গ্রুপের নামগুলো জানায় বিসিবি। সেখানে অবশ্য 11তম আসর নয়, দ্বাদশ আসরের বিপিএল এর ফিক্সিং কাণ্ডে 3 কর্মকর্তা আর 1 ক্রিকেটারের নিষিদ্ধের খবর নিশ্চিত করে বোর্ড।
একমাত্র ক্রিকেটার হিসেবে নাম থাকা অমিত মজুমদারের বিরুদ্ধে অনুচ্ছেদ 2.2.1 ধারায় ম্যাচ নিয়ে বাজি ধরার অভিযোগ আনা হয়েছে। চিটাগং রয়্যালস ম্যানেজার লাবলুর রহমান লাবলুকে অনুচ্ছেদ 2.4.6 এবং অনুচ্ছেদ 2.4.7 ধারা মোতাবেক দোষী সাব্যস্ত করা হয়েছে। নোয়াখালী এক্সপ্রেসের সহ মালিক তৌহিদুল হকের বিরুদ্ধেও ডাকোকে সহযোগিতা করতে অস্বীকার করার অভিযোগ আনা হয়েছে। একই সঙ্গে বলা হয়েছে তিনি তথ্য গোপন বা ধ্বংস করেছেন। সিলেট টাইটান্সের টিম ম্যানেজার রিজওয়ান কবির সিদ্দিকীকে অনুচ্ছেদ 2.2.1 ধারা মোতাবেক দোষী সাব্যস্ত করেছে অ্যালেক্স মার্শালের স্বাধীন তদন্ত কমিটি। এই চারজন আগামী 14 দিনের মধ্যে তাদের অভিযোগের বিরুদ্ধে আপিল এবং জবাব দিতে পারবেন। লাভলুর রহমান লাভলু চলতি ডিপিএলে আবাহনীর ম্যানেজার হিসেবে দায়িত্ব পালন করছেন। সিদ্ধান্তে বলা হয়েছে এই চারজনের সবাই সব ধরনের ক্রিকেট থেকে সাময়িক নিষিদ্ধ। তালিকায় থাকা শেষ নামটি সামিনুর রহমানের। বিপিএল এর নবম, দশম এবং 11তম আসরে তার বিরুদ্ধে জুয়া সংক্রান্ত কার্যক্রম, ক্রিকেটার ও এজেন্টদের দুর্নীতির প্রস্তাব দেওয়ার সত্যতা পেয়েছে তদন্ত কমিটি। বিসিবি তাদের এক্সক্লুডেড পারসন পলিসির আওতায় তাকে চূড়ান্তভাবে নিষিদ্ধ করেছে। তবে ফারুক আহমেদ সভাপতি থাকাকালীন সময় গেল বছরের ফেব্রুয়ারিতে করা তদন্ত কমিটির ওপর অধিকতর তদন্ত করছেন অ্যালেক্স মার্শাল। তা এখনও পুরোপুরি শেষ না হয় 11তম আসরে রেড ফ্ল্যাগ থাকা ক্রিকেটারদের আপাতত ক্রিকেটীয় কার্যক্রম চালিয়ে যেতে কোনো বাধা নেই বলেও জানিয়েছেন তামিম ইকবাল খান। মাহবুব রিমন, স্টার প্লে। বিপিএলে কখনোই ম্যাচ খেলেননি, অথচ সেই বিপিএলেই ব্যাটিংয়ের দায়ে সাময়িকভাবে নিষিদ্ধ হয়েছেন অমিত মজুমদার। এমনকি তদন্তকারীদের হাতে নাকি মিলেছে আইপিএলের সংশ্লিষ্ট তথ্য। দেশের একমাত্র ফ্র্যাঞ্চাইজি টি-20 লিগে না খেলাও ঠিক কিভাবে বিপিএল দুর্নীতিতে নাম জড়ালেন ঘরোয়া ক্রিকেটের পরিচিত এই মুখ, জানাচ্ছেন তানজিম ঐশী। আরো একবার ওয়েলকাম করছি বিকেএসপির 4 নম্বর গ্রাউন্ড। মাঠে তখনও ব্যাট করছিলেন অমিত মজুমদার। ঢাকা প্রিমিয়ার লিগে রূপগঞ্জ টাইগার্সের হয়ে গাজ গ্রুপ ক্রিকেটার্সের বিপক্ষে খেলছিলেন। তবে দিনের খেলা শেষ হওয়ার কয়েক ঘন্টার মধ্যেই বদলে যায় পুরো দৃশ্যপট। বোল্ড আউট হয়ে সাজঘরে ফিরতে হচ্ছে। সন্ধ্যার পর বিসিবির এক প্রেস বিজ্ঞপ্তিতে আসে চাঞ্চল্যকর তথ্য। বিপিএল এর দ্বাদশ আসরে দুর্নীতিমূলক কর্মকাণ্ডে অভিযুক্ত 4 জন সাময়িকভাবে নিষিদ্ধ। আর সেই তালিকায় আছে একমাত্র ক্রিকেটার অমিত মজুমদার। মূলত তার বিরুদ্ধে অভিযোগ ক্রিকেট ম্যাচের ফল, অগ্রগতি কিংবা অন্যান্য বিষয়ে বাজি ধরা, বাজি গ্রহণ এবং লে বেটিংয়ের সঙ্গে জড়িত থাকা। ক্রিকেটের ভাষায় লে বেটিং মানে কোনো দল বা খেলোয়াড় হারবে সেটার উপর বাজি ধরা। অর্থাৎ এই ক্রিকেটারের বিরুদ্ধে সরাসরি ম্যাচ ফিক্সিংয়ের অভিযোগ ওঠেনি। তবে এটাও ঠিক, লে বেটিং থেকেই ম্যাচ ফিক্সিংয়ের বড় ঝুঁকি তৈরি হওয়ার সম্ভাবনা থাকে। তবে অদ্ভুত হলেও সত্য, বিপিএল বেটিংয়ে অভিযুক্ত অমিত নিজে কখনো বিপিএল খেলেননি। আরও অবাক করা বিষয়, তদন্ত সংশ্লিষ্ট সূত্র বলছে বিপিএল এর পাশাপাশি আইপিএলেও বেটিং সংশ্লিষ্ট তথ্য পেয়েছেন তদন্তকারীরা। ফ্র্যাঞ্চাইজি টি-20 লিগে দুর্নীতির দায়ে অভিযুক্ত অমিতের অবশ্য ক্রিকেট ক্যারিয়ারে টি-20 খেলার অভিজ্ঞতা একেবারেই কম, মাত্র 6টা ম্যাচ। 2008 সালে পেশাদার ক্যারিয়ার শুরু করা অমিত মূলত ফার্স্ট ক্লাস আর লিস্ট এ ক্রিকেটেরই পরিচিত মুখ। 2008 ও 10 অনূর্ধ্ব-19 বিশ্বকাপে খেলেছিলেন। শ্রীলঙ্কা আর জিম্বাবুয়ের বিপক্ষে করেছিলেন সেঞ্চুরিও। তবে আন্তর্জাতিক পর্যায়ে জায়গা করে নিতে পারেননি কখনোই। চলমান ডিপিএল এর নাম থাকলেও আপাতত সব ধরনের ক্রিকেট থেকে তাকে দূরে থাকতেই হচ্ছে। 14 দিনের মধ্যে দায় স্বীকার করে শাস্তি মেনে নেয়া কিংবা অস্বীকার করে ট্রাইব্যুনালে শুনানির অনুরোধ তিনি করতে পারবেন। তানজিম ঐশী, স্টার প্লে। কোনো রকম চুক্তি ছাড়াই বিপিএলে 12তম আসরে খেলেছে নোয়াখালী ও সিলেট। এই আসরে বিসিবির ক্ষতি হয়েছে 14 থেকে 16 কোটি টাকা, এমন অভিযোগ বিসিবির অ্যাডহক কমিটির সভাপতি তামিম ইকবালের। আর এর জন্য দায়ীদের জবাবদিহিতার আওতায় আনতে চান তামিম। প্রপার ফ্র্যাঞ্চাইজি না পেলে প্রয়োজনে বিপিএল আয়োজন করবেন না বলেও জানান তিনি। বিপিএল এর বিতর্ক চলছে একে অপরকে সঙ্গী করেই। সূচনা লগ্ন থেকেই আয়োজন, ফ্র্যাঞ্চাইজি, ক্রিকেটারদের পারিশ্রমিক নিয়ে 9-6 হয়েছে সমালোচনার কেন্দ্রবিন্দু। গেল বিপিএলে বিসিবির ক্ষতি হয়েছে 14 থেকে 16 কোটি টাকা। শেষ মুহূর্তে চট্টগ্রামের ফ্র্যাঞ্চাইজি নাম প্রত্যাহার করে নেয় মূলত ক্ষতির অঙ্কটা হয়েছে প্রায় দ্বিগুণ। এর পেছনে যারা দায়ী তাদের জবাবদিহিতার আওতায় আনতে চান তামিম ইকবাল। কেন আপনারা এই টিমগুলোকে দিচ্ছেন যাদেরকে নিয়ে অবজেকশন আছে? এটার পিছনে কি রিজনস, কারা এটার সাথে জড়িত, এই জিনিসগুলা তুলে ধরা ইট ইজ ভেরি 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 হাই টাইম। আমি একটা জিনিস বলেছি যে
যদি আপনার ক্লিন করতে হয়, উপর থেকে নিয়ে নিচে পর্যন্ত প্রত্যেকটা জায়গায় আপনার ধরতে হবে। আপনি একটা জায়গায় দেখবেন, যেটা আপনি দেখছেন ওটা নিয়ে আপনি আলোচনা করবেন বা ওটা নিয়ে কথা বলবেন, ওটা বলাটা খুব সহজ। বাট যে জিনিসগুলো আপনারা দেখছেন না, যে জিনিসগুলো আজকে আমি আপনাদেরকে বলছি, এই জায়গাটাও ক্লিন করা খুব ইম্পর্টেন্ট। পরবর্তীতে বোর্ডের দায়িত্বে আসলে প্রপার নিয়ম মেনেই বিপিএল আয়োজন করতে চান তামিম। সঠিক ফ্র্যাঞ্চাইজি না পেলে প্রয়োজনে বিপিএল আয়োজন না করার পক্ষে তিনি। যদি আমরা প্রপার ফ্র্যাঞ্চাইজ না পাই, আমার কাছে মনে হয় না যে বিপিএলটা করা উচিত আমাদের। যদি আমরা প্রপারলি ফ্র্যাঞ্চাইজ যদি পাই, যে ফ্র্যাঞ্চাইজকে আমরা বিশ্বাস করতে পারবো, প্লেয়াররা বিশ্বাস করতে পারবে, নিট অ্যান্ড ক্লিন ক্রিকেট হবে, যেখানে প্লেয়াররা টাইমের মধ্যে টাকা পয়সা পাবে, অবশ্যই আমাদের এটা ইটস আ ফ্যান্টাস্টিক প্রোডাক্ট দ্যাট উই হ্যাভ। এটাতে মানুষের ক্রেজ আছে, মানুষ পছন্দ করে, আমরা অবশ্যই এটা করব। বাট লাস্ট টাইমের মতো করার জন্যই করতেই হবে বলে করাতে, এটার চেয়ে না করাই ভালো। তামিমের অভিযোগ, কোনো রকম চুক্তি ছাড়াই বিপিএলে খেলেছে নোয়াখালী ও সিলেট। নোয়াখালী আর সিলেট দুইটা ফ্র্যাঞ্চাইজ টুর্নামেন্ট খেলে ফেলেছে, তাদের এগ্রিমেন্টই সাইন হয়। এটা কি আপনি মনে করেন এটা ভুল? এটা কি ভুল হইতে পারে? তো ডোন্ট ইউ থিঙ্ক হি হ্যাজ টু বি আনসারেবল? তৌফিদুল ইসলাম, স্টার নিউজ। ইউরোপিয়ান ফুটবলের খবর। প্রথম লেগ হেরেও ৪৪ বছর পর ইউরোপা লিগের ফাইনালে অ্যাস্টন ভিলা, আর প্রথমবারের মতো টুর্নামেন্টের ফাইনালে জার্মান ক্লাব ফ্রাইবুর্গ। সেমির প্রথম লেগে নটিংহ্যাম ফরেস্টের বিপক্ষে ১-০ গোলে হারলেও ফিরতি লেগে ৪-০ গোলের বড় জয় পেয়েছে অ্যাস্টন ভিলা, আর ব্রাগার মাঠে ২-১ গোলে হারলেও নিজেদের মাঠে ৩-১ গোলের জয় তুলে নিয়েছে ফ্রাইবুর্গ। প্রথম লেগে ক্রিস উডের পেনাল্টিতে পিছিয়ে থাকায় শুরু থেকেই আক্রমণাত্মক ভিলা। ৩৫ মিনিটে ভিলাকে এগিয়ে নেন ওয়াটকিন্স। দ্বিতীয়ার্ধে পেনাল্টি থেকে গোল করে লিড দ্বিগুণ করেন বুয়েন্দিয়া। শেষ দিকে ৩ মিনিটের ব্যবধানে জোড়া গোল করেন অধিনায়ক ম্যাকগিল, আর তাতে ৪-০ গোলের জয়ে ১৯৮২ সালের পর প্রথম কোনো ইউরোপিয়ান টুর্নামেন্টের ফাইনালে পা রাখল অ্যাস্টন ভিলা। অপর ম্যাচে ঘরের মাঠে ব্রাগাকে আতিথেয়তা দেয় ফ্রাইবুর্গ। ম্যাচের মাত্র ৭ মিনিটে সরাসরি লাল কার্ড দেখেন মারিও ডরজেলেস। ১০ জনের দলে পরিণত হয় ব্রাগা। ১৯ মিনিটেই লিড নেয় ফ্রাইবুর্গ। কিছুটা ভাগ্যের সহায়তায় গোল পেলেও তাতে বাড়ে আত্মবিশ্বাস। বিরতিতে যাবার ৪ মিনিট আগে স্কোর লাইন ২-০ করেন ইয়োহান মানজাম্বি। ৭২ মিনিটে আবারও গোল করে স্বাগতিকরা। ৭ মিনিট পর ব্রাগা ১ গোল শোধ দিলেও তাতে হয়নি কাজের কাজ। ৩-১ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে ফ্রাইবুর্গ। সাফল্য আর ঐতিহ্যের আকাশচুম্বী দুর্গ রিয়াল মাদ্রিদ, কিন্তু সেই দুর্গের ভেতরে যদি শুরু হয় অস্থিরতার ভূমিকম্প, তাহলে আলোচনার কেন্দ্রে আসাটা অবধারিত। সাম্প্রতিক সময়ের মাঠের হতাশা, ড্রেসিং রুমের উত্তাপ আর তারকাদের টানাপোড়েন মিলিয়ে এখন ক্লাবটি দাঁড়িয়ে আছে এক অদ্ভুত বাস্তবতার সামনে। বাইরে থেকে যেটাকে স্বপ্নের দল মনে হয়, ভেতরে সেটাই এখন ধীরে ধীরে রূপ নিচ্ছে বিভাজন আর অস্বস্তির এক অন্ধকার অধ্যায়। রিয়াল মাদ্রিদের সুখের সংসারে ভাঙনের সুর। এক সময়ের গর্বিত দুর্গ এখন অভ্যন্তরীণ ক্ষত ও বিষাক্ত কলহে রক্তাক্ত। টানা দ্বিতীয় মৌসুম ট্রফিহীন শেষ করার যন্ত্রণায় ড্রেসিং রুমের আকাশে এখন কালো মেঘের ছায়া। মাঠের হতাশা যেন রূপ নিয়েছে হৃদয় বিদারক গৃহযুদ্ধে, যেখানে একে অপরের শত্রু হয়ে উঠেছেন সতীর্থরা। নাটকের প্রথম দৃশ্য এল ক্লাসিকোর অনুশীলন। একটি সাধারণ ফাউলকে কেন্দ্র করে ফেদ্রিকো ভালভার্দে ও চুয়ামেনির মধ্যে তর্ক বাঁধে। মুহূর্তের মধ্যেই তা উন্মাদ হাতাহাতিতে রূপ নেয়, কিন্তু এটি ছিল শুধু আগুনের স্ফুলিঙ্গ। ঘণ্টাখানেক পর ড্রেসিং রুমে ফিরে দুজনের মধ্যে ঘটে আরও ভয়ঙ্কর সংঘাত। পরিস্থিতি এতটাই উত্তপ্ত সহিংস হয়ে ওঠে যে ভালভার্দেকে হাসপাতালে ছুটতে হয়। ক্লাব জরুরি বৈঠক ডেকে সবাইকে ট্রেনিং গ্রাউন্ডেই আটকে রাখে। রিয়ালের উজ্জ্বল ইতিহাসে যেন কলঙ্কের ছাপ। এখানেই থামেনি, বরং ক্ষত ক্রমেই গভীর হচ্ছে। খেলোয়াড়রা এখন একে অপরের সঙ্গে কথা বলাই বন্ধ করে দিয়েছেন। অন্তত ৬ জন তারকা কোচ আলভারো আরবেলোয়ার সঙ্গে যোগাযোগ রাখছেন না। আন্তোনিও রুডিগার এক সতীর্থকে চর মেরে চমকে দিয়েছেন সবাইকে। আলভারো কারেরাসের সঙ্গে তার বিরোধ এতটাই তীব্র ছিল যে রুডিগারকে ক্ষমা চেয়ে সতীর্থ ও তার পরিবারকে নিয়ে খাবারের আয়োজন করতে হয়। দানি সেবায়োসের সঙ্গেও কোচের সম্পর্কে ফাটল ধরেছে। পুরো ড্রেসিং রুম এখন বারুদের স্তূপ, যেন যে কোনো মুহূর্তেই বিস্ফোরিত হবে। তার ওপর অস্বস্তির কারণ অন্যতম বড় তারকা কিলিয়ান এমবাপে, যাকে দলে ফেরাতে কয়েক মৌসুম অপেক্ষা করতে হয়েছে। সেই তারকাই এখন ক্লাবের মাথা ব্যথার অন্যতম কারণ। রিয়াল বেতিস ম্যাচের আগে অনুশীলনে অফসাইডের সিদ্ধান্তে কোচিং স্টাফের সদস্যদের ওপর মেজাজ হারিয়ে অপমানজনক ভাষায় গালাগালি করেন তিনি, অথচ কোনো শাস্তি হয়নি। চোট সারাতে মাদ্রিদে থাকার কথা থাকলেও এল ক্লাসিকোর আগে তিনি চলে যান ইতালির বিলাসবহুল ছুটিতে।
এই আত্মকেন্দ্রিকতায় ড্রেসিং রুমের ফুটবলাররা গভীরভাবে ক্ষুব্ধ ও বিরক্ত। ক্লাবের অন্যতম সেরা পারফর্মার ভিনিসিয়াসের সাথেও কিলিয়ানের সম্পর্ক ঠেকেছে তলানিতে। পুরো দল এখন ভিনির পক্ষে, পরিসংখ্যানও বিপক্ষে দাঁড়িয়েছে এই ফরাসি তারকার। গত মার্চে তিনি যখন চোটের কারণে মাঠের বাইরে ছিলেন, টানা 5 ম্যাচে জয় পেয়েছিল লস ব্ল্যাঙ্কোরা, যেখানে ছিল ম্যানচেস্টার সিটির বিপক্ষে চ্যাম্পিয়ন্স লিগের 2টি জয়। অথচ এমবাপে ফেরার পর 6 ম্যাচের 5টিতেই জয়ের দেখা পায়নি আলভারো আরবেলোয়ার দল। এমনকি তিনি আসার পর কোনো বড় ট্রফিও ঘরে তুলতে পারেনি ঐতিহ্যবাহী ক্লাবটি। কোচ আরবেলোয়া আকারে ইঙ্গিতে স্পষ্ট করে দিয়েছেন, এমবাপের এই স্বভাব রিয়াল মাদ্রিদের ঐতিহ্যের সঙ্গে মানায় না। তার প্রতিনিধিরা অতিরঞ্জিত বললেও সমর্থকদের হৃদয়ে আর স্থান নেই এই ফরাসি তারকার। এমবাপে আউট স্লোগানে কিছু রিয়াল ভক্ত এই সপ্তাহের শুরুতেই একটি পিটিশন চালু করেছিল। এখন পর্যন্ত 3 কোটির বেশি মানুষ এই পিটিশনে সই করেছে, যা বর্তমান পরিস্থিতির একটা প্রতীকী চিত্রই বলা যায়। সব মিলিয়ে এখন রিয়ালের সুখের সংসারে বাজছে ভাঙনের সুর। তৌহিদুল ইসলাম, স্টার প্লে। আজকে খেলাও থামবে না, খবরও থামবে না, স্টার প্লের সঙ্গেই থাকুন।